শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন সিডনি সেল্লনের ইফ টুমরো কামস, যার ভাষান্তর করেছেন পৃথ্বীরাজ সেন। শুরু করি। ট্রেসির জন্য আদালতের পক্ষ থেকে একজন অ্যাটর্নিকে নিযুক্ত করা হয়েছিল। তার নাম পেরি পোপ। 30-এর কোটার শেষের দিকে বয়স, চালাক চতুর চেহারা, চোখে মুখে সহানুভূতির স্পর্শ। পেরি পোপকে খুবই পছন্দ হলো ট্রেসির মনে হলো পেরি পোপের কাছে সে জীবনের সব সত্যি কথা উজাড় করে বলবে। সেলের মধ্যে ঢুকে লোহার খাটের ওপর বসল পেরি। বলল, শহরে আসার 24 ঘন্টার মধ্যে এত হইচই ফেলে দিয়েছেন দেখছি। তবে ভাগ্য ভালোই বলতে হবে আপনার, আনাড়ির মতো গুলি চালিয়েছেন বলে রোমানো প্রাণে মরেনি। কথা বলতে বলতে পকেট থেকে পাইপ বের করে পেরি বলল, আপত্তি নেই তো? না। পাইপে তামাক ভরতে ভরতে পেরি বলতে শুরু করে, আপনাকে দেখে কিন্তু দাগী অপরাধী বলে মনে হচ্ছে না। বিশ্বাস করুন, আমি খুনি নই। আগে আমাকে বোঝান, তবে বিশ্বাস করব। প্রথম থেকে সব কথা খুলে বলুন। ট্রেসি ধীরে ধীরে সব কথা বলল। পেরি পোপ এক মনে শেষ কথাটা পর্যন্ত মন দিয়ে শুনল। তারপর দাঁতে দাঁত চেপে বলল, বেটা বেজন্মা কোথাকার। ওরা কি বলছিল আমি এক বর্ণও বুঝতে পারিনি। ছবির কথা কেন উঠছে কে জানে। খুব সোজা ব্যাপার। জো রোমানো যেভাবে আপনার মাকে জালে ফাঁসিয়েছিল, সেভাবে আপনাকেও ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ব্যাপারটা কিন্তু এখনো আমার কাছে পরিষ্কার নয়। বুঝিয়ে বলছি, পেরি পোপ শুরু করল। রেনোয়ার ওই বিখ্যাত ছবিটা রোমানো নিজেই কোথাও লুকিয়ে ফেলেছে। ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে $5 লাখ ও ঠিক আদায় করবে। ইন্স্যুরেন্স কোম্পানি আপনার পেছনে লাগবে ছবিটা উদ্ধার করার জন্য। গোলমাল কমলে রোমানো ছবিটা বিক্রি করে আরও $5 লাখ পেয়ে যাবে। সবটাই হলো আপনার বোকামির ফলে। আচ্ছা, আপনি কিভাবে ভাবলেন যে রিভলভার দেখিয়ে রোমানোর মতো একটা লোকের কাছ থেকে স্বীকারোক্তি আদায় করবেন? মার মৃত্যুর খবর পেয়ে আমার মাথাটা কেমন যেন হয়ে গিয়েছিল। তখন আমি সব কিছু ভুলে গিয়েছিলাম। আচ্ছা, এখন তো তদন্ত হবে। পাইপটা নিভে গিয়েছিল। আবার ধরিয়ে নিয়ে পেরি পোপ প্রশ্ন করল, কিভাবে ওর বাড়িতে ঢুকেছিলেন? সদরে দাঁড়িয়ে কলিং বেলের বোতাম টিপেছিলাম। মিস্টার রোমানো নিজেই দরজা খুলে দিয়েছিলেন। রোমানো কিন্তু অন্য গল্প বলেছে। বাড়ির পেছন দিকের জানালা ভেঙে আপনি ঢুকেছেন। ও পুলিশকে বলেছে ছবিটা নিয়ে আপনি যখন পালাচ্ছিলেন তখন ধরতে গিয়ে গুলি খেয়েছে আর আপনি গুলি চালিয়ে পালিয়ে যান। এটা তো মিথ্যে কথা। কথাটা মিথ্যে, কিন্তু বাড়িটা তার এবং রিভলভারটা আপনার। আপনি কি জানেন আপনি কার সঙ্গে লাগতে গেছেন? ট্রেসি মাথা নাড়ল। তাহলে আসল কথাটা শুনে রাখুন মিস হুইটনি। এই শহরটা পুরোপুরি ওয়েসেত্তির মুঠোর মধ্যে আছে। অ্যান্টনি ওয়েসেত্তি যদি অনুমতি না দেন, তাহলে এই শহরে কিছু হতে পারে না। এখানে বাড়ি করতে চাইলেও ওনার অনুমতি নিতে হবে। মেয়ে মানুষের ব্যবসা করতে চাইলে প্রতি শনিবার ওনার হাতে টাকা পৌঁছে দিতে হবে। গাঁজা চরসের গোপন চালান দিতে হলে ওয়েসেত্তির সঙ্গে দেখা করুন। প্রথমে জো রোমানো ছিল ওর 1 নম্বর শত্রু, আর এখন হয়েছে ডান হাত। ট্রেসি অবাক হয়ে শুনছিল আর ভাবছিল, সত্যি কেমন একটা বোকার মতো কাজ হয়ে গেল। উকিলটা বলতে থাকে, আর আপনি বোকার মতো ওর সঙ্গে লাগতে গেলেন? ট্রেসি ক্লান্তভাবে প্রশ্ন করল, আপনি কি আমার কথা বিশ্বাস করছেন? হ্যাঁ, করছি। তাহলে আপনি কি আমায় কোনো সাহায্য করতে পারবেন? কারোর উপর আর বিশ্বাস রাখতে পারছে না ট্রেসি। ব্যাকুল হয়ে সে এই কথা জানতে চাইল। ধীরে ধীরে পেরি পোপ বলতে শুরু করে, আমি চেষ্টা করে দেখব। ওই লোকগুলোকে জেলে ভরা খুব একটা সহজ কাজ নয়। বিচার যদি আপনার হয়, তাহলে ওরা আপনাকে চারপাশ থেকে এমনভাবে আক্রমণ করবে যে আপনি কোনোদিন আলোর মুখ দেখতে পাবেন না। যদি আমার বিচার হয় মানে? ভেবাচাকা খেয়ে গেছে ট্রেসি। পেরি পোপ পায়চারি করতে করতে বলতে শুরু করল,
আমি চাই না জুরি দিয়ে আপনার বিচার হোক। জুরির সদস্যদের ওরা কিনে নেবে। একজন মাত্র জজ আছেন যাকে ওয়েসেত্তি এখনো কিনতে পারেনি, তার নাম হেনরি লরেন্স। যদি আপনার মামলাটা হেনরি লরেন্সের আদালতে ফেলতে পারি তাহলে আপনাকে আমি সাহায্য করতে পারবো। আমার মতো উনিও মনে প্রাণে ওয়েসেত্তি এবং জো রোমানোকে ঘেন্না করেন। এখন আমার প্রথম কাজ হলো ওই জজ সাহেবের সঙ্গে দেখা করা। পেরিপোপের সাহায্যে ট্রেসি চার্লসকে ফোন করলো। ধরল চার্লসের সেক্রেটারি হ্যারিয়েট। কে, মিস হুইটনি? আহ, বাঁচালেন। মিস্টার স্ট্যানহোপ আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য ব্যাকুল হয়ে উঠেছেন। বিয়ের ব্যাপারে দিন এখনই ঠিক করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব আপনি ওনার সঙ্গে যোগাযোগ করুন। হ্যারিয়েট, আমি একটু চার্লসের সঙ্গে কথা বলবো। দুঃখিত, মিস্টার স্ট্যানহোপ একটু আগে হার্টস রোল চলে গেছেন। আপনার নম্বরটা দিন, উনি কাল ফিরবেন। আমি বলবো আপনাকে যোগাযোগ করতে। জেলখানার ফোন নম্বর দেওয়া যায় না। ধীরে ধীরে ফোনটা নামিয়ে রাখার আগে ক্লান্ত ট্রেসি বলল, ঠিক আছে, আমিই ফোন করব। আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেদিন বিকেলের দিকে একটা ভালো ঘরে ট্রেসিকে পাঠানো হলো। কে যেন ফুল পাঠিয়েছে, সঙ্গে কার্ড, লেখা আছে, মাথা উঁচু করে থাকুন, শয়তানদের উচিত শিক্ষা দিতেই হবে, পেরিপোপ। পরদিন সকালে পেরিপোপের মুখে স্মিত হাসির চিহ্ন দেখে ট্রেসি বুঝতে পারল ভালো খবর এসেছে। পোপ বলল, আমাদের ভাগ্য ভালো, এইমাত্র জজ লরেন্স আর সরকারি উকিলের কাছ থেকে আসছি। জজ রাজি হয়েছেন। সরকারি উকিলটা প্রথমে খুব চিৎকার করছিল, পরে ওকেও রাজি করিয়েছি। তবে একটা শর্ত আছে। জজ সাহেবকে আপনার সব কথা বলেছি। উনি বলেছেন আপনি অপরাধ স্বীকার করবেন। ট্রেসি চমকে উঠে বলল, সে কি, আমাকে অপরাধ স্বীকার করতে হবে? আগে সবটা শুনুন। অপরাধ স্বীকার করলে মামলা চালানোর খরচ সরকারকে করতে হবে না। জজ সাহেব রোমানোকে হাড়ে হাড়ে চেনেন। আপনি যে ছবিটা চুরি করেননি সেটা তিনি বিশ্বাস করেছেন। কিন্তু অপরাধ স্বীকার করলে আমার কি হবে? জজ সাহেব আপনাকে 3 মাসের জেল দেবেন। জেল? উত্তেজিত হবেন না, কারাদণ্ড দেবেন ঠিকই, তবে সঙ্গে সঙ্গে সেটা মকুব করে দিয়ে 3 মাসের জন্য রাজ্যের বাইরে থাকতে বলবেন। তাহলে আমার বিরুদ্ধে লিখিত অভিযোগ থেকে যাবে। যদি বিচার চলে তাহলে চুরি আর খুন করার অপরাধে আপনাকে 10 বছরের জেল খাটতে হবে। 10 বছর? ট্রেসি আর ভাবতে পারছিল না। সিদ্ধান্তটা কিন্তু আপনাকে নিতে হবে। আমি শুধু উপদেশ দিতে পারি। দৈব সাহায্য করেছে বলেই এই মামলা আমার হাতে এসেছে। ওরা আমার কাছ থেকে হ্যাঁ অথবা না শোনার জন্য অপেক্ষা করে আছেন। যদি আপনি এই শর্তে রাজি না হন তবে অন্য অ্যাটর্নি পাবেন। না, ট্রেসি বুঝতে পারছে পোপের থেকে ভালো উকিল সে আর পাবে না। কিন্তু এই ব্যাপারে একবার চার্লসের সঙ্গে কথা বললে ভালো হতো। উত্তরটা এখন দিতে হবে। ভাগ্য ভালো থাকলে 3 মাসের মধ্যে সব ঝঞ্ঝাট মিটে যাবে। এই শর্তে আমি রাজি আছি, ট্রেসি কোনো রকমে বলল। পেরিপোপ ঘাড় নেড়ে বলল, বুদ্ধিমতী মহিলা। পরদিন কোর্টে যাবার আগে ট্রেসিকে কোনো রকম ফোন করতে দেওয়া হলো না। সরকারি উকিল এড টপার একদিকে, অন্যদিকে পেরি। বিচারকের আসনে জজ হেনরি বসে আছেন। দূর থেকে দেখে ট্রেসি বুঝতে পারল তার চেহারাটি ভারী সুন্দর এবং সুভদ্র। আদালতকে জানানো হয়েছে যে আপনি আপনার অপরাধ স্বীকার করেছেন। কথাটা কি ঠিক? হ্যাঁ, ইওর অনার। এতে সব পক্ষের সম্মতি আছে তো? পেরিপোপ বলল, হ্যাঁ হুজুর। সরকারি পক্ষ রাজি, সরকারি উকিল বললেন। বেশ কিছুক্ষণ চুপ করে থাকলেন জজ। তারপর তিনি রায় দেওয়া শুরু করলেন। আমাদের মহান দেশের বর্তমান অবনতির অন্যতম কারণ হলো এই যে সর্বত্র নরকের কীটরা ছড়িয়ে পড়েছে। আইনকে তারা ব্যঙ্গ করে। দেশের কোথাও কোথাও তারা অন্যায়ভাবে অপরাধীদের প্রশ্রয় দেয়। আমাদের লুইজিনিয়াতে আমরা এসব করতে দেব না। চুরি করতে গিয়ে কেউ যদি খুনের চেষ্টা করে তবে তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত। জজের বক্তব্যের সুর
ট্রেসির বুকের ভেতর কাঁপন ধরিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত সব ঠিকমতো হবে তো? পেরি পোপ জজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। আসামি স্বীকার করেছে সে এই শহরের এক গণ্যমান্য এবং জনসেবক ভদ্রলোকের বাড়িতে ঢুকেছিল মূল্যবান ছবি চুরি করতে। ধরা পড়ার ভয়ে ওই ভদ্রলোককে গুলি করে খুন করার চেষ্টা করে। জজ সাহেবের কণ্ঠস্বর ক্রমশ কঠোর হতে শুরু করেছে। এই আদালত দেখতে চায় আসামি ওই ছবি বিক্রির টাকা যেন ভোগ করতে না পারে। অন্তত 15 বছর তাকে কারাগারে থাকতেই হবে। 15 বছর সে দক্ষিণ লুইসিয়ানার নারী চরিত্র সংশোধনী কারাগারে থাকবে। বিচারকের রায়দান শেষ হয়েছে। এবার কোর্টের কাজ বন্ধ হবে। ট্রেসির মনে হলো সমস্ত কোর্ট ঘরের মধ্যে বুঝি একটির পর একটি বিস্ফোরণ ঘটে চলেছে। জজ ভুল করে অন্য কিছু করে ফেলেছেন। সে সতৃষ্ণ দৃষ্টিতে পেরি পোপের দিকে তাকালো। পেরি পোপ অন্যদিকে মুখ ঘুরিয়ে কাগজপত্র গোছাতে ব্যস্ত। জজ সাহেব উঠে দাঁড়িয়েছেন। আর্দালি চিৎকার করছে। বেলিফ এসে ট্রেসির হাতটা চেপে ধরল। কর্কশ কণ্ঠস্বরে বলল, চলো। না। ট্রেসি আহত আর্তনাদে তার হৃদয়ের আবেগ প্রকাশ করতে চায়। শুনুন, কোথাও একটা ভুল হয়ে গেছে। আমি এই কাজটা করিনি। ট্রেসি কান্নার মধ্যে ভেঙে পড়তে চাইছে, কিন্তু ইতিমধ্যে বেলিফের হাতটা সাঁড়াশির মতো তার হাত চেপে ধরেছে। ট্রেসিকে আরও একবার বোকা বানানো হয়েছে। উদ্গত কান্নাটাকে চেপে রাখার চেষ্টা করল সে বেশ বুঝতে পারল মায়ের পরে এবার মেয়ের বোকা সাজার পালা। সমস্ত খবরের কাগজের প্রথম পাতায় ছবি সহ ট্রেসি হুইটনির ওই মুখরোচক গল্প ছাপা হয়েছে। টেলিভিশনের রিপোর্টাররা ট্রেসিকে ছেঁকে ধরার চেষ্টা করছে। জো রুমানো শহরের একজন নামকরা লোক। এক সুন্দরী তাকে খুন করার চেষ্টা করেছে। অতএব সংবাদ শিকারীদের কাছে এখন ট্রেসিই তো হয়ে উঠবে প্রধান আকর্ষণ। এতে আর অবাক হবার কি আছে? ট্রেসি ভাবল চার্লসই একমাত্র আমার দিকে সাহায্যের হাত বাড়াতে পারে। পরদিন বিকেলবেলা চার্লসকে ফোন করার অনুমতি দেওয়া হলো। ফোন ধরল সেক্রেটারি হ্যারিয়েট। শেষ পর্যন্ত চার্লসকে ডেকে দিল সে। চার্লস? উত্তেজনায় ট্রেসির গলা তখন বুঝে এসেছে। কে? ট্রেসি? ট্রেসি কথা বলছো? কণ্ঠস্বরের মধ্যে একটা হিম শীতল নীরবতা। হ্যাঁ চার্লস, ভীষণভাবে তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছি। আমার তো মাথা খারাপ হয়ে যাবার মতো অবস্থা, চার্লস কোনো রকমে বলে। এখানকার খবরের কাগজগুলোর প্রথম পাতায় তোমার ছবি বেরিয়েছে। তোমার সম্পর্কে মিথ্যে খবর লিখেছে। আমি একটাও বিশ্বাস করতে পারছি না। একটা কথাও সত্যি নয় চার্লস। তুমি আমাকে ফোন করলে না কেন? চেষ্টা করেছিলাম, পাইনি। এখন তুমি কোথায় আছো? আমি নিউ অরলিয়ান্স জেলে আছি। বিনা দোষে ওরা আমাকে জেলে পুরেছে। চার্লস। ট্রেসি আর কথা বলতে পারছে না। হাউ হাউ করে কেঁদে ফেলল সে। শান্ত হও। শোনো, কাগজ বলছে তুমি নাকি একটা লোককে গুলি করেছিলে। কথাটা কি সত্যি? গুলি আমি করেছি ঠিকই, কিন্তু তাহলে কথাটা সত্যি। চার্লসের একটা দীর্ঘশ্বাস বোধহয় ট্রেসি শুনতে পেল। যেভাবে পড়েছ সেটা কিন্তু সত্যি নয়। আমি তোমাকে বুঝিয়ে বলবো। ট্রেসি, ছবি চুরি করা আর খুন করা, তোমার বিরুদ্ধে এই দুটো মারাত্মক অভিযোগ আনা হয়েছিল এবং তুমি দুর্ভাগ্যক্রমে দুটো অভিযোগ স্বীকার করেছ। হ্যাঁ চার্লস, কিন্তু এই জন্য। হায়, তোমার এত টাকার দরকার ছিল, আমাকে একবার বলতে পারলে না? তার বদলে একজনকে খুন করতে গেলে? না, আমি এটা বিশ্বাস করতে পারছি না। কিন্তু সত্যটাকে তো মানতেই হবে। আমার মা বাবাও প্রথমে বিশ্বাস করতে পারছিল না। এখন হয়তো সব কিছু তাদের বিশ্বাস করতে হবে। এখানকার খবরের কাগজে বড় বড় হেডলাইনে তোমার সব খবর ছাপা হয়েছে। এই প্রথম স্ট্যানহোপ পরিবারের গায়ে কলঙ্কের ছাপ পড়ল। আর এর জন্য ট্রেসি, তোমাকেই দায়ী করব। চার্লসের গলা ক্রমশ গম্ভীর হয়ে উঠেছে। ট্রেসি দুঃখিত আর লজ্জিত। চার্লসকে এভাবে বিপদে ফেলা তার মোটেই উচিত হয়নি।
কিন্তু মুহূর্তের অসাবধানতার পরিণতি যে এত মারাত্মক হতে পারে ট্রেসি তা কি করে বুঝবে? তবুও সে বলল, চার্লস, লক্ষ্মীটি, তুমি কি আমার কাছে একবারের জন্যেও আসবে না? অনেকক্ষণ চুপ করে থাকার পর চার্লস বলল, না, তুমি সব দোষ স্বীকার করে ফেলেছ। তোমার সঙ্গে এখন আমরা আর নিজেদের জড়াতে চাইছি না। এখন মনে হচ্ছে তোমার সঙ্গে দেখা না হলেই বোধহয় ভালো হতো। প্রতিটি শব্দ বিষ তীরের মতো ট্রেসিকে আক্রমণ করছে। তার পায়ের তলা থেকে মাটি ক্রমশ সরে যাচ্ছে। সে বোধহয় একটা গভীর বিবরের বাসিন্দা হয়ে যাবে। তবুও মরিয়া প্রয়াসে সে জানতে চায়, তাহলে এই বাচ্চাটার কি হবে? উপাসের কণ্ঠস্বরের মধ্যে এখন কৌতুকের আভাস। সে তুমি যা ভালো বুঝবে তাই করবে। ওই বাচ্চা তোমার। আমি দুঃখিত ট্রেসি, তোমাকে এভাবে আঘাত করার জন্য। ফোনটা কেটে গেল। পেছন থেকে একটা কয়েদি ঘেড়ঘেড়ে গলায় বলে উঠল, তোমার হয়ে গেলে ফোনটা ছেড়ে দাও, আমি আমার উকিলকে একবার ফোন করব। মেট্রন সেলে ঢোকাবার সময় জানিয়ে দিয়ে গেলেন আগামীকাল সকাল 5টার সময় যেতে হবে। কে যেন একজন ট্রেসির সঙ্গে দেখা করতে এসেছে। কে হতে পারে? অটো স্মিথ? এই ঘন্টায় সে বুঝি আরও একটু বুড়ো হয়ে গেছে। ট্রেসির দিকে তাকিয়ে সজল চোখে সে বলল, আমি তোমার কাছে শুধু এইটুকু বলতে এসেছি যে আমি এবং আমার স্ত্রী দুজনেই এই ঘটনায় খুব দুঃখ পেয়েছি। আমরা দুজনে বিশ্বাস করতে পারি না তুমি এই কাজ করতে পারো। ট্রেসি মনে মনে বলল, চার্লস কেন এই কথাগুলো উচ্চারণ করলো না? আগামীকাল তোমার মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া। আমি কথা দিচ্ছি সেখানে আমি উপস্থিত থাকব, আমার স্ত্রীও থাকবে। আপনাকে অশেষ ধন্যবাদ। ট্রেসি মনে মনে বলল, কাল আমাদের দুজনকেই কবর দেওয়া হবে, একজন মৃত এবং অন্যজন জীবিত। সমস্ত রাত কেটে গেল ট্রেসির। বারবার চার্লসের কথাগুলো মনে পড়ছিল তার। জীবনে এভাবে সে বোধহয় কখনো অপমানিত হয়নি। হায় ঈশ্বর, চার্লসের কাছে সব কথা গুছিয়ে বলার সামান্যতম সুযোগটুকুও পেল না সে। ওই পেটের বাচ্চাটার কি হবে? বাচ্চা জন্মাবার পর সরকার পক্ষ মা আর ছেলেকে আলাদা করে দেয়। অবশ্য এমন মাকে না চেনাই ভালো। ট্রেসি কাঁদতে লাগলো। সকাল 5টার সময় মেট্রন এলেন, সঙ্গে একজন পুরুষ কনস্টেবল। হুকুমটা চিৎকার করে পড়ে শোনানো হলো, ট্রেসিকে দক্ষিণ লুইসিনিয়ার মেয়েদের জেলখানায় যেতে হবে। লম্বা বারান্দা দিয়ে ট্রেসি হাঁটতে থাকলো। দুপাশে কয়েদিরা নানাভাবে তাকে সম্ভাষণ করছে। একজন বলল, আহা, এমন সুন্দর চেহারা, কি লাভ হলো ছবি চুরি করতে গিয়ে? ছবিটা কোথায় লুকিয়ে রেখেছ একবার বলবে নাকি সোনামণি? আধা আধি বকরা হবে। যদি তোমাকে বড় বাড়িতে নিয়ে যায় তবে আর্নেস্টাইন লিটল চ্যাপের খোঁজ করো, সে তোমাকে সাহায্য করতে পারে। টেলিফোনের পাশ দিয়ে যাবার সময় ট্রেসি মনের অজান্তে বলে ফেলল, বিদায় চার্লস। সত্যিই তো, আর কখনো বোধহয় চার্লসের সঙ্গে তার দেখা হবে না। একটা সুন্দর স্বপ্নের পরিসমাপ্তি কিভাবে ঘটে গেল। উঠোনে একটা হলদে রঙের কয়েদি গাড়ি দাঁড়িয়েছিল। তার ভেতর 5-6 জন আগে থেকেই বসে আছে। যেখানে ওদের নিয়ে যাওয়া হচ্ছে সেখানে ছোট ছোট খাঁচার ভেতর বন্দি হয়ে থাকতে হবে। ওখানকার জীবনযাত্রা নাকি দুঃসহ। ওরা কি তারই মতো দুর্ভাগ্যের শিকার, নাকি সত্যিকারের অপরাধী? দুপাশে খোলা প্রান্তর, সবুজের সীমাহীন সমারোহ, আকাশে নীলের খেলা, কিন্তু সেদিকে তাকাবার মতো মন নেই ট্রেসির। নিজেকে ভীষণভাবে একা এবং নিঃসঙ্গ বলে মনে হলো তার। ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। ট্রেসি তখন খুবই ছোট। মা বাবার সঙ্গে সমুদ্রে স্নান করতে গিয়েছে। বাবার কাঁধ থেকে নামতেই চাইছে না। বাবা বলেছিল, ছেলে মানুষই করো না ট্রেসি। ঝপাং করে ট্রেসিকে জলে ছুঁড়ে ফেলে দিয়েছিল। এখনো চোখ বন্ধ করলে সেই হাবুডুবু খাওয়া মুহূর্ত ভেসে ওঠে। তখন থেকে ট্রেসিকে একা একা লড়াই করতে হয়েছে। ফিলাডেলফিয়ার ব্যাংকে চাকরি পেয়ে গিয়েছিল বান্ধবী অ্যানি মাহলারের তদবিরে। সেখানে চার্লসের সঙ্গে দেখা হলো। তারপরের ঘটনাগুলো না, ঠিক মতো সাজাতে পারছে না।
কনস্টেবলের কর্কশ কণ্ঠস্বরে সম্বিত ফিরে এলো ট্রেসির। কি হয়েছে মেম সাহেব? কথাটা কি আমার কানে যাচ্ছে না? রুলের এক গুঁতো দিতে হবে নাকি? ভ্যান দাঁড়িয়ে, সবাই নেমে গেছে। কি আশ্চর্য, ট্রেসি এতক্ষণ এখানে একা বসে আছে। গার্ড চেঁচালো, পৌঁছে গেছি। নরকে, আপন মনে বলে ফিক করে হেসে ফেলল ট্রেসি। কি আশ্চর্য, দুঃখের এই সজল মুহূর্তেও মানুষ তাহলে হাসতে পারে। নতুন আসা কয়েদিদের মেট্রন উপদেশ দিচ্ছেন। মহিলার চেহারা গাট্টাখোট্টা, মুখের ভাব পাথরের মতো। দেখলেই মনে হয় উনি কখনো হাসেননি। চুল ধূসর সাদা রং করানো। উনি বললেন, তোমাদের এখানে অনেক দিন থাকতে হবে। বাইরের জগতের কথা একেবারে ভুলে যাবে। এখানে সব কিছু নির্দিষ্ট নিয়ম নীতিতে বাঁধা। নিয়ম ভাঙলে মুশকিল। কাকে কিভাবে শায়েস্তা করতে হবে সব আমার জানা আছে। কথা বলতে বলতে একবার ট্রেসির দিকে তাকালেন মেট্রন। আগে তোমার ডাক্তারি পরীক্ষা হবে, তারপর চান করানো হবে। এসব চুকে গেলে তুমি কোন সেলে থাকবে তা ঠিক করা হবে। কাল সকাল থেকে কাজ পাবে, ঠিক আছে? ফ্যাকাশে মুখের একটি মেয়ে বোধহয় কিছু বলতে চাইছে। সে বলল, মাফ করবেন, দয়া করে। মেট্রন ঘুরে দাঁড়ালেন। চোখে কর্কশ চাউনি ফুটে উঠল। মুখের কথায় খিস্তির তুবড়ি দিয়ে বললেন, চুপ কর হারামজাদি ছুরি। নিজের থেকে একটা কথাও বলবি না। সব কটা মাগির সম্পর্কে একই কথা। কেউ যদি কিছু বলার চেষ্টা করে তাহলে পেছনে এই রুলের গুঁতো ঢুকিয়ে দেব। ভাষা এবং কথার সুর ট্রেসি ভাবতেই পারছে না। এই কুত্তিগুলিকে নিয়ে যা, দুজন মহিলা পাহারাদারকে নির্দেশ দিয়ে মেট্রন চলে গেলেন। কয়েদিদের নিয়ে যাওয়া হলো সাদা টালি বসানো একটা লম্বা ঘরে। টেবিলের পাশে দাঁড়িয়েছিলেন মাঝবয়সী মোটাসোটা একজন ভদ্রলোক। তিনি বোধহয় সকলের ডাক্তারি পরীক্ষা করবেন। কয়েদিদের লাইনে দাঁড় করানো হলো। ভদ্রলোক বললেন, আমি ডাক্তার গ্লাসকো। তোমরা সবাই কাপড় জামা খুলে ল্যাংটো হয়ে দাঁড়াও। কি করতে হবে বুঝতে না পেরে মেয়ে কয়েদিরা পরস্পরের মুখ চাওয়াচাই করছে। একজন বলল, কতটা খুলতে হবে? এবার দাঁত মুখ খিচিয়ে উঠলেন ডাক্তার গ্লাসকো। তিনি বললেন, ল্যাংটো বলতে কি বোঝায় তা কি আবার শেখাতে হবে? কেউ বা উদাসীনের মতো পোশাক খুলতে লাগলো। কেউ রাগে গড়গড় করতে করতে সায়ার গিঁটে হাত দিল। কেউ তখন খুব বেশি সাহসী হয়ে উঠেছে। লাইনের প্রথম মহিলাকে ডাক্তার টেবিলের ওপর শুয়ে পড়তে বললেন। তারপর একটা যন্ত্র তার দুপায়ের ফাঁকে ঢুকিয়ে দিলেন নির্মমভাবে। প্রশ্ন করলেন, খারাপ রোগ আছে নাকি? বলো তো খুকুমণি, না হলে যন্ত্রটা আরো ভেতরে ঢুকিয়ে দেব। তখন হ্যাঁ ক্যা করতে পারবে না। মহিলা বলল, না। আছে কিনা তা শিগগিরই ধরা পড়বে। দ্বিতীয় মহিলাটিকেও ওই একই যন্ত্র দিয়ে পরীক্ষা করা হবে। কি অদ্ভুত এখানকার নিয়ম নীতি! স্বাস্থ্য রক্ষার কোনো বিধি মানা হয় না। ট্রেসি চিৎকার করে বলল, যন্ত্রটা একবার ডেটল দিয়ে ধুয়ে নিন স্যার। ডাক্তার গ্লাসকো নিষ্ঠুরভাবে হাসলেন। সেই হাসির মধ্যে ফুটে উঠল নির্মমতার চিহ্ন। তিনি বললেন, তোমার এসব স্বাস্থ্য রক্ষার বিধিজ্ঞান ভালোভাবে জানা আছে দেখছি। মানুষ খুন করতে পারো আর ছোঁয়াছুঁয়ির ভয়? যাও, তুমি লাইনের একেবারে শেষে গিয়ে দাঁড়াও। উলঙ্গ ট্রেসি হেঁটে চলেছে। চারপাশে আরও ল্যাংটো মেয়েরা দাঁড়িয়ে আছে। এরকম একটা দৃশ্য যে কোনো দিন তাকে দেখতে হবে সে সেটা স্বপ্নেও ভাবেনি। সে একেবারে লাইনের শেষ প্রান্তে গিয়ে দাঁড়ালো। দাঁতে দাঁত চেপে সব অপমান এখন সহ্য করতে হবে। মলদ্বারে আঙুল পুড়ে ডাক্তার দেখতে চাইলেন সেখানে জোর করে কেউ কোকেন কিংবা গাঁজার পুড়িয়া ভরে রেখেছে কিনা। তখন প্রায় বমি পেয়ে গিয়েছিল ট্রেসির। সঙ্গে সঙ্গে সে শুনতে পেল অদ্ভুত মন্তব্য। মেট্রন দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছিলেন। তিনি চিৎকার করে বললেন, বমি করলে তোকে দিয়েই সেই বমি সাফ করাবো। চেটে চেটে তোর বমিটা খেতে হবে নিজেকে। ওখান থেকে ছাড়া পেয়ে সকলে বাথরুমে গেল। অনেকগুলো শাওয়ার আছে। প্রত্যেককে শ্যাম্পু করে চান করতে হলো। এবার ওদের পাঠানো হলো পোশাকের ঘরে। প্রত্যেককে দেওয়া হলো ধূসর রঙের কয়েদির পোশাক, দুটো জুতো, দুটো নাইট গাউন আর দুটো ব্রেসিয়ার। চুল আঁচড়াবার জন্য একটা করে ব্রাশ দেওয়া হলো। এবার কয়েদিদের পোশাক পরে তারা গেল পাশের ঘরে। সেখানে সকলের আলাদা ফটো তোলা হলো, আঙুলের ছাপ নেওয়া হলো। ট্রেসির মনে হলো এখন থেকে সে আর কোনো
নামে পরিচিত হবে না, তার নামের পাশে একটা নম্বর পড়ে গেছে। তখনই হঠাৎ মৃত মায়ের কথা মনে পড়ে গেল। মর্গে শোয়ানো মায়ের পায়ের তলায় লোহার চাকতিতে একটা নম্বর ঝুলছিল। তার মানে সে আর মা দুজনেই এখন মানবী সত্তা থেকে নম্বরে পৌঁছে গেছে। একজন গার্ড এসে ট্রেসির নাম ধরে ডাকলো। তাকে বলল, ওয়ার্ডেন তোমাকে ডাকছেন। কথাটা কানে যেতেই ট্রেসির মন আনন্দে নেচে উঠেছে। নিশ্চয়ই চার্লস এর মধ্যে এখানে এসেছে। প্রায় হাওয়ায় উঠতে উঠতে সে এলো ওয়ার্ডেনের কাছে। আহ, চার্লসের রাগ পড়ে গেছে। আমি যে অপরাধী নই এই খবরটা সবাই জানতে পেরেছে। তাহলে আমি কি মুক্তি পাবো? লম্বা বারান্দা দিয়ে সে তখন উঠতে উঠতে সামনের দিকে এগিয়ে চলেছে। হঠাৎ 6 ফুট লম্বা একটা নারী দৈত্যের সঙ্গে ধাক্কা লাগলো তার। ট্রেসিকে বুকের মাঝে জাপটে ধরে সেই বিশাল আকারের মহিলা ট্রেসির গার্ডকে বলল, এই চিড়িয়াটাকে কোথায় পেলে? একে আমার সঙ্গে রাখছো না কেন? মহিলাটির কথায় সুইডিশ টান সুস্পষ্ট। তার বিকট চেহারা দেখে ট্রেসি আহত আর্তনাদ করার চেষ্টা করে। না বার্থা, ওকে অন্য সেলে দেওয়া হবে। বার্থা নামের মহিলাটি ইতিমধ্যেই ট্রেসির শরীরের এখানে সেখানে চোরাগোপ্তা হাতের আক্রমণ চালাতে শুরু করেছে। ট্রেসি ছিটকে সরে দাঁড়ালো। ঘেন্নায় তার বমি পাচ্ছে। মহিলা বলল, ঠিক আছে ঠিক আছে ছুকরি, বার্থা তোর সঙ্গে পরে দেখা করবে। অনেক সময় আছে, তুই তো আজ বাদে কাল ডানা মেলে আকাশে উঠতে পারবি না। ওয়ার্ডেন জর্জ ব্র্যানিগান তার অফিসে বসে এক গাদা কাগজপত্র দেখছিলেন। বয়স 44 কিংবা 45 বছর হবে। বেশ সৌম্য শান্ত চেহারা। 5 বছর আগে নানা আদর্শকে সম্বল করে এখানে এসেছিলেন ব্র্যানিগান। কিছু দিনের মধ্যে বুঝতে পেরেছিলেন নামে সংশোধনাগার হলে কি হবে। কারা চরিত্র সংশোধনের বিন্দুমাত্র সুযোগ সুবিধা এখানে নেই। বরং যেটুকু চারিত্রিক সততা অবশিষ্ট থাকে 4 দেওয়ালের মধ্যে এলে তাও ধুয়ে মুছে সাফ হয়ে যায়। যখন এখান থেকে কেউ ছাড়া পেয়ে বাইরের পৃথিবীতে বেরোয় তখন সে সত্যি সত্যি নির্মম এক হত্যাকারীতে পরিণত হয়। অর্থাৎ সমস্ত সেল তার মান্ধাতা আমলের নিয়ম নীতিতেই চলবে। আগে একটা সেলে 2 জন করে রাখা হতো, এখন 4 থেকে 6 জন পর্যন্ত কয়েদিকে ছাগল ঠাসার মতো ঠেসে দেওয়া হয়। ওয়ার্ডেন কয়েদির পোশাক পরা ট্রেসিকে ভালো করে লক্ষ্য করতে লাগলেন। আহা, কি নিষ্পাপ মুখখানা! কাগজে ট্রেসির সব কথাই শুনেছেন ব্র্যানিগান। এই ধরনের প্রথম অপরাধেও 15 বছরের শাস্তি? না, ব্যাপারটার মধ্যে বাড়াবাড়ি আছে বলে মনে হচ্ছে। অবশ্য যেখানে জোসেফ রোমানো যুক্ত সেখানে হয়তো এমনটি ঘটা অস্বাভাবিক নয়। ওয়ার্ডেন রোমানোকে হাড়ে হাড়ে চেনেন। ট্রেসির সাজার মেয়াদ দেখে তিনি অবাক হয়েছেন, কিন্তু মুখ ফুটে আপত্তি জানাবেন কি করে? বসো, তোমার কাগজপত্র দেখছিলাম। ট্রেসির মনে হলো চার্লস নিশ্চয়ই সব কথা বলেছে। ভদ্রলোক বলে চললেন, দেখতে পাচ্ছি তুমি বেশ কিছুদিন এখানে থাকবে। তোমাকে তো 15 বছরের জেল দেওয়া হয়েছে। ট্রেসি এসব কথা শুনে ঘাবড়ে গেল। স্বপ্নের সঙ্গে বাস্তবটা মিলছে না কেন? বোকার মতো সে প্রশ্ন করল, স্যার একটা কথা জানতে চাইব, যদি আপনি কিছু মনে না করেন। আপনার সঙ্গে চার্লসের কথা হয়নি? চার্লস? সে আবার কে? ওয়ার্ডেন বোকার মতো তাকালেন। ট্রেসি দুঃখের সাগরে ডুবে বলল, দেখুন স্যার, আমি নির্দোষ। এর আগে সব কয়েদিদের মুখ থেকে একই কথা ওয়ার্ডেনকে শুনতে হয়েছে। আদালত তোমাকে দোষী সাব্যস্ত করেছে। আমি তোমাকে একটাই উপদেশ দিতে পারি, জীবনের এই দুঃখজনক অধ্যায়টাকে স্বাভাবিকভাবে মেনে নাও। 15 বছর কম নয়। জেলে কিন্তু কোনো ঘড়ি থাকে না, এখানে শুধু ক্যালেন্ডার থাকে। 15 বছর নিশ্চয়ই আমি এখানে থাকবো না, তার আগে মরে যাব। কিন্তু পেটের ছেলে, তার কি হবে? সেই মুহূর্তে চার্লসকে ভীষণ ভীষণ ঘেন্না করতে ইচ্ছে হলো ট্রেসির। তোমার যদি তেমন কোনো অসুবিধা হয়, ব্র্যানিগান বলতে থাকলেন, তাহলে আমাকে জানাবে। মুখে আশ্বাস দিলেও ব্র্যানিগান জানেন তার হাত পা বাঁধা। তিনি তো আর সেলের মধ্যে ঢুকে ব্যবস্থা করতে পারবেন না। মেয়েটি সুন্দরী এবং যুবতী। প্রত্যেকটা সেলে
একটা করে যৌন বুভুক্ষু নারী কয়েদি আছে। এমন সুন্দরী মেয়ে দেখলে সমকামিতার চূড়ান্ত করবে। এমন একটাও সেল নেই যেখানে মেয়েটা নিরাপদে থাকতে পারে। ওয়ার্ডেন এইসব ধর্ষণের নানা ঘটনা নিজের কানে শুনেছেন। চান করার ঘরে, বাথরুমের বারান্দায় সর্বত্র ঘটে চলেছে সমকামিতার ঘটনা। হাতে নাতে কাউকে ধরা যায় না। ধর্ষিতারা কেউ অভিযোগ করতে সাহস পায় না। তাদের চুপ করে থাকতে হয়, না হলে প্রচণ্ড মারের মুখোমুখি দাঁড়াতে হবে। ভালোভাবে থাকলে 12 বছরে ছাড়া পেয়ে যাবে। ওয়ার্ডেন ব্র্যানিগানের এই কথা শুনে ট্রেসি চিৎকার করে বলতে থাকে, না না, 12 বছর, অতদিন আমি বাঁচব না। গার্ড ছুটে এসে ট্রেসিকে টানতে টানতে নিয়ে চলে গেল। তার দিকে অসহায়ের চোখে তাকিয়ে থাকলেন ওয়ার্ডেন ব্র্যানিগান। কতবার তিনি ভাবেন এই চাকরি আর করবেন না, কিন্তু বাড়িতে গিয়েই তার মন পাল্টে যায়। পেটের টান বড় টান, তার জন্য মানুষ কত কি করে, আর এ তো বসে বসে মিথ্যে আশ্বাস বাক্য বলা। এ বারান্দা সে বারান্দা করে নানা কয়েদিদের সেলের পাশ দিয়ে ট্রেসিকে নিয়ে যাওয়া হচ্ছে। সাদা চামড়ার মানুষ ছাড়াও নিগ্র, চীনা বন্দিনী ছিল অনেক। সেখান থেকে নানা ধরনের মন্তব্য ভেসে আসছিল, কিন্তু কিছু কথার অর্থ সে একেবারে বুঝতে পারছে না। কে যেন তাকে দেখে হো হো করে হেসে উঠল। কে বলল, আহা, প্রথম রাত। পাশের ঘর থেকে কেউ বাকিটা বলে দিল, ফরাসি সঙ্গীত। তৃতীয় জনের কণ্ঠে তখন বেসুরো গান সুর হয়ে বেজেছে, তাজা প্রাণ, অঙ্গে অঙ্গ। শেষ পর্যন্ত ট্রেসি বুঝতে পারল ওরা সকলে একটি কথাকে বারবার বলতে চাইছে, তা হলো টাটকা তাজা মাংস। আজ এইখানে শেষ করছি। পরবর্তী অধ্যায়ের জন্য অবশ্যই কান এবং চোখ রাখুন শাশ্বতী সিনহা টক্সে। ধন্যবাদ।